শ্রবণ ফ্ল্যাটে ফেরে ঠিক 4টায়। সোয়া হলো ঝাড়ু দিয়ে রুম ঝাড়ু দিচ্ছে। শ্রবণকে সাহস বাড়ে। এতক্ষণ ভয় লাগছিল। একা একটা ফ্ল্যাটে থাকতে ভয় তো লাগবেই, সাথে দম বন্ধ হয়ে আসছে। শ্রবণ সোজা স্টাডি রুমে প্রবেশ করে, ব্যাগ আর হেলমেট রেখে বেডরুমে ফিরে আসে। ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে। কেন যেন আজ বাইরে খেতে ইচ্ছে করেনি। হাসান অনেক টানাটানি করছিল খাওয়ার জন্য, কিন্তু শ্রবণ খায়নি। যা করতে মন টানে না, ইচ্ছে করে না, সেটা শ্রবণ কোনোদিনও করে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে না শ্রবণ চৌধুরী। শ্রবণ ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হতেই কলিং বেল বেজে ওঠে। সোয়া সোফায় বসেছিল। কলিং বেলে শব্দে সেদিকে তাকায়। তারপর ঘুরে তাকাতেই দেখে শ্রবণ এদিকে আসছে। শ্রবণ সোজা দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে দেখে সিয়াম দাঁড়িয়ে আছে, বাম হাতে সুটকেস ধরে রাখা। সিয়াম সুটকেসটা এগিয়ে দিয়ে বলে, ভাইয়া এই যে, এটার ভিতর সব কিছু আছে। শ্রবণ হাত বাড়িয়ে সুটকেসটা ধরে। সিয়াম ভিতরে উকি দেয় একবার। সোহাকে দেখতে পায় সোফায় বসে আছে। ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে শ্রবণ গম্ভীর স্বরে বলে, ভিতরে আয়। সিয়াম দাঁড়ায়। বোনকে না দেখে চলে যাবি? সিয়াম ঘুরে দাঁড়ায়। শ্রবণ পথ ছেড়ে দেয়। সিয়াম ভিতরে প্রবেশ করতে দরজা লাগিয়ে দিয়ে শ্রবণ স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। এতদিন পর ভাইকে দেখে সোহার চোখে পানি জমেছে। সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে ভাইয়ের কাছে, দাঁড়ায় ভাইয়ার সামনে। সিয়াম কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বোনের মুখের দিকে। সবসময় হাস্যোজ্জ্বল থাকা চেহারা মলিন হয়ে আছে। চোখ দুটো পানিতে টইটুম্বুর, পলক ফেলতেই পানি গড়িয়ে পড়বে। তাকিয়ে থাকতে থাকতেই সোহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সিয়াম বোনকে টেনে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে আদর করে, জড়ানো গলায় বলে, কেমন আছিস? সোয়া কেঁদে ফেলে, কান্না জড়ানো গলায় বলে, ভালো, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। বাড়িতে তুই নেই, ভাইয়া নেই, ভালো লাগে না আমার, কাঁদিস না। সোহাগ কান্না বন্ধ করতে চেয়েও পারে না। সিয়াম বোনের চুলে হাত বুলাতে বুলাতে ফ্ল্যাটের চারদিকে নজর বুলায়। এর আগে এই ফ্ল্যাট ও আসেনি কোনোদিনও। শ্রবণ স্টাডি রুমের দরজা মাঝখানে দাঁড়িয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সিয়াম আবারও বলে, কাঁদিস না। সোহা ভাইয়ের বুক থেকে মুখ তুলে ভাইয়ের মুখের দিকে তাকায়। সিয়াম বোনের চোখের পানি মুছে দেয়, কিন্তু তখনই আবার পানি গড়িয়ে পড়ে, গাল দুটো ভিজে যায়। সিয়ামের টইটুম্বুর চোখ জোড়া থেকে টুপ টাপ পানি গড়িয়ে পড়ে সোহার মুখের উপর। সিয়াম দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়। সোহাকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, আমি আসছি, তুই ভালো থাকিস। শ্রবণ বলে, চেহারা দেখে তো মনে হচ্ছে লাঞ্চ করিসনি। লাঞ্চ করে যা, তোর বোন রান্না করেছে। বোন রান্না করেছে শুনে সিয়াম দাঁড়িয়ে যায়, আবার ঘুরে দাঁড়ায় বোনের দিকে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সোহা রান্না করতে পারে? সোহা তো কোনোদিন রান্নাঘরে প্রবেশ করেনি। ও রান্না করা শিখল কবে? শ্রবণ এগিয়ে এসে বলে, চল লাঞ্চ করি, যদিও এখন লাঞ্চ করার টাইম না। সোহা চোখের পানি মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভাইয়া আসো, আয়। সিয়াম শ্রবণের সঙ্গে পা বাড়ায় ডাইনিং টেবিলের দিকে। সোহা ওদের দুজনের জন্য খাবার বেড়ে দেয়। সিয়াম পেছন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসে। ভাত মেখে মুখে পুরে তো সিয়াম অবাক। রান্না অনেক ভালো হয়েছে, মনে হচ্ছে প্রফেশনাল কেউ রান্না করেছে। কাঁচা হাতের রান্না মনেই হচ্ছে না। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। সিয়াম বোনের মুখের দিকে তাকিয়ে বলে, তুই রান্না করেছিস এসব? হ্যাঁ, তুই তো জীবনে রান্নাঘরে যাসনি, এত ভালো রান্না কোথায় শিখলি? ইউটিউব থেকে। সিয়াম খাওয়া বন্ধ করে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। পলকহীন ও অবুঝ বোকা সোজা বোনটা সাংসারিক হয়ে গেছে মনে হয়। দুপুরে খেয়েছিস? হ্যাঁ, তুমি খাও। সিয়াম খাওয়া শুরু করে আবার। চোখ দুটো বেয়ে পানি বেরিয়ে আসছে আবার। টিস্যু পেপার হাতে নিয়ে চোখ মুছে নেয়। বোনের হাতে রান্না খেয়ে এবার আনন্দে ওর চোখ দুটো বেয়ে পানি বেরিয়ে আসছে। নাস্তা সেরে দ্রুত তৈরি হয়ে নেয় সোহা। শ্রবণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে বিরক্তি সুরে বলে, সারাদিন ধরে কি এই রেডি হবি? বের হ শয়তানের বাচ্চা, নয়তো রেখেই চলে যাব।
হয়ে গেছে, আসছি। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে ছোহা। শ্রবণ দরজার দিকে এগিয়ে বলে, স্টাডি রুম থেকে তোর ব্যাগ নিয়ে আয়। সোহা আবার দ্রুত পায়ে স্টাডি রুমে প্রবেশ করে, ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ ফ্ল্যাটের দরজা লক করছে। ওর পাশে দাঁড়িয়ে আছে সোহা, কাঁধে ব্যাগ। সেই ভদ্র মহিলাকে শ্রবণের পাশে মেয়ে মানুষ দেখে বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। কৌতূহল দমাতে না পেরে এগিয়ে আসেন দুজনের কাছে। ততক্ষণে শ্রবণ দরজা লক করে সোয়ার হাত ধরে লিফটের দিকে এগোচ্ছে। মহিলা দ্রুত দুজনের পাশে এসে হাঁটতে হাঁটতে বলে, কেমন আছো তোমরা? শ্রবণ কিছু বলে না, স্পষ্ট বিরক্ত প্রকাশ পাচ্ছে ওর চোখে মুখে। ভদ্রতা বজায় রাখতে সোহা মৃদু স্বরে বলে, ভালো। শ্রবণ, তোমার কি হয়? সোহা ভদ্র মহিলার মুখের দিকে তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। লিফটের সামনে এসে দাঁড়িয়েছে ওরা, লিফটের নিচে রয়েছে। বললে না যে তোমরা কি হও সম্পর্কে? শ্রবণ তাকা ভদ্র মহিলার মুখের দিকে, কিছুটা রুক্ষ স্বরে বলে, হাজব্যান্ড ওয়াইফ। ও তোমার বউ? হ্যাঁ। তুমি বিয়ে করে নিয়েছো? আপনি কি চাইছিলেন আমি যেন বিয়ে না করে সারা জীবন সিঙ্গেল থাকি? বিয়ে করেছ, ভালো হয়েছে। বিয়ের বয়স তো আরও আগেই হয়েছিল। ভদ্রমহিলা একটু দম নিয়ে আবার বলেন, কোথায় বিয়ে করেছ? বাড়িতে। বাড়িতে বিয়ে করেছ সেটা তো বুঝলাম, আমি জিজ্ঞেস করেছি তোমার বউয়ের বাবার বাড়ি কোথায়? আমিও সেটা বলেছি, আমার বাড়িতে। শ্রবণের কথা শুনে ভদ্রমহিলা কপাল কুঁচকে গেছে। ওর কথা আগাগোড়া কিছুই ওনার মাথায় ঢুকছে না। শ্রবণের মেজাজ ভীষণ গরম হয়ে গেছে। লিফটে চলে আসা সোহাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। ভদ্রমহিলা নিজেও দ্রুত প্রবেশ করেন ভিতরে, নিজেকে আবারও দমাতে না পেরে। আর সবটা জানার আগ্রহ আবার বলেন, একটু ক্লিয়ার করে বলো তো আমাকে, তোমার বাড়িতে তোমার বউয়ের বাবার বাড়ি কিভাবে হয়? আর তোমার যদি বাড়ি থেকে থাকে তাহলে তুমি এতগুলো বছর ধরে এখানে একা একা থাকো কেন? শ্রবণ কিছু বলে না। ওর চোখ মুখ দেখে সোহা কিছু বলার সাহস করছে না। মহিলা বেশি কথা বুঝতে পারছে। লিফট নিচে পৌঁছাতে শ্রবণ সোহাকে নিয়ে বেরিয়ে আসে। ভদ্রমহিলা পিছু ডেকে বলে, ক্লিয়ার করে বলো তো, যাও পুরোটা। শ্রবণ সোহাকে টেনে নিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে যায়। সোহা পিছনে ফিরে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে ওর মুখ লাল হয়ে গেছে রাগে। মনে মনে ভদ্রমহিলাকে কি বলে গালি দিচ্ছে কে জানে। পার্কিংয়ে এসে সোহাকে বসিয়ে নিচে বসে ড্রাইভিং সিটে। পার্কিং থেকে বেরিয়ে আসতে ভদ্রমহিলার সামনে পড়ে। শ্রবণ গাড়ি স্পিড বাড়িয়ে চলে যায় দৃষ্টি সীমানার বাইরে। মহিলা পেছন থেকে বিড়বিড় করে বলে, বেয়াদব ছেলে মেয়ে, আদব কাদা কিছু শেখেনি নাকি? কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এতটুকু জ্ঞান নেই। এখনকার ছেলে মেয়েরা যে কি মনে করে নিজেকে, সব কটা অসভ্য তৈরি হচ্ছে, সব বাবা মায়ের দোষ। বিড়বিড় করতে করতে ভদ্রমহিলা চলে না নিজ গন্তব্য। দুপুর গড়িয়ে বিকাল 3টার উপর বেজে গেছে। শ্রবণের আরও একটা ক্লাস আছে, তবে এখনও অনেক দেরি ক্লাস শুরু হতে। এখন বন্ধুদের সঙ্গে বসে আছে ক্যাম্পাসে। ওর হাতে গিটার, গান গেয়ে মাত্র থেমেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নেয়। এতক্ষণে তো সোহার ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, এখনও আসছে না কেন? ওকে তো বলে দিয়েছিল ক্লাস শেষে যেন এখানেই আসে। বন্ধুদের কথা পুনরায় গিটারের সুর তুলতেই নজর আটকায় কিছুটা দূরে। ওখানে ছেলে মেয়েদের জটলা পাকিয়ে যাচ্ছে। শ্রবণের কপাল ভুরু কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। মুহূর্তে চোখ মুখে রং পরিবর্তন হয়। গিটার রেখে উঠে দাঁড়ায়, বড় বড় কদমে আগায় ভিড়ের দিকে। ওকে এভাবে ওদিকে এগিয়ে যেতে দেখে ওর বন্ধুরা আগায় পেছনে পেছনে। ভিড়ের মধ্যে এসে দাঁড়ায় শ্রবণ। রাগী স্বরে বলে, কি হচ্ছে এখানে? শ্রবণের গলার স্বর শুনে পেছনে থাকায় সোহা শ্রবণকে নিজের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ওর দিকে ঘুরে কিছুটা এগিয়ে দাঁড়ায় আরও কাছাকাছি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, রাগে পায়ে রক্ত ছলকে মাথায় উঠে যায়। পেছন থেকে একটা ছেলে সোহার দিকে হাত বাড়িয়ে বলে, ওদিকে গেলি কেন? এদিকে আয়। সোহা ভয়ে শ্রবণের বুকের সঙ্গে মিশে যায় দ্রুত। ও জানে এই বুক থেকে আজরাইল ব্যতীত অন্য কেউ ওকে ছিনে নিতে পারবে না। ওর জন্য এই জায়গায়
এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়। দুজনের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা নেই। শ্রবণের শার্ট খামচে ধরে ফুঁপিয়ে উঠে ওর বুকে মুখ গুজে। ছেলেটা হাত গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে সোয়ার দিকে তাকিয়ে। শ্রবণ এক হাতে সোয়াকে আলগে রেখে বলে, কি হয়েছে? সোয়া কাঁদতে কাঁদতে বলে, ওরা মেরেছে আমাকে, আমার ফোন আর ব্যাগ কেড়ে নিয়েছে। পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে, কার কাছে বিচার দিচ্ছিস রে? উনি নিজেই তো র্যাকিং করে। যদি এতই ভয় লাগে তাহলে আমার কাছে আসতি, আমি আমার বুকে তোকে আশ্রয় দিতাম। বড় ভাই আপনি যান এখান থেকে। শেষের কথাগুলো বলতে বলতে সোয়ার দিকে আবার হাত বাড়ায় ওকে ধরার জন্য। বাকি কথা শেষ করার আগে শ্রবণ ছেলেটার হাত খপ করে ধরে মুচড়ে দেয়। আ করে চিল্লিয়ে ওঠে ছেলেটা। শ্রবণ নিজের সর্বশক্তি প্রয়োগ করে একটা চর বসায় কানসা বরাবর। ভয় পেয়ে সোয়াম আরও শক্ত করে আঁকড়ে ধরে শ্রবণকে। ছেলেটার হাত ছেড়ে দিয়ে আরও একটা চর বসিয়ে দেয়। ঢাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় নিচে। ছেলেটার ঠোঁটের কোণে ফেটে রক্ত বেরিয়ে এসেছে। শ্রবণ নিজের বুক থেকে সোহার মুখ তুলে মুখের দিকে তাকায়। বাম গালটা লাল হয়ে গেছে চর খেয়ে। 4 আঙ্গুলের ছাপ পড়ে আছে। গাল দেখে ওর মস্তিষ্ক টকবক করে ফুটছে। ডান হাতে মুখ আলগে ধরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে গালে মৃদুভাবে স্লাইড করতে করতে বলে, কে মেরেছে তোকে? সোহা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। পুনরায় শ্রবণের বুকে মুখ লুকায়। একটা মেয়ের দিকে আঙ্গুল তুলে বলে, ও কালো প্যান্ট আর টি শার্ট পরা মেয়েটা। শ্রবণ মেয়েটার দিকে তাকায়। ওর তাকানো দেখে মেয়েটা শুকনো ঢোক গিলে পিছনে যেতে শুরু করে। শ্রবণ সোহার বুক থেকে সরাতে সরাতে বলে, এখানে দাঁড়িয়ে থাক চুপচাপ। সোহা শ্রবণকে ছেড়ে দাঁড়ায়। শ্রবণ হিংস্র বাঘের ন্যায় এগিয়ে গিয়ে থাপা বসায় মেয়েটার কানসা বরাবর। মেয়েটা নিচে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এত জোরে চর বসিয়েছে যে মেয়েটা মাথা ভো ভো করছে। আর একটু জোরে হলে বোধহয় কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসতো। নিচে পড়ে থাকা ছেলেটা উঠে দাঁড়ায়। শ্রবণকে গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোর এত জ্বলছে কেন ওর জন্য? তুই নিজে যখন র্যাকিং করিস আমরা কিছু করতে যাই, তাহলে তুই আমাদের মধ্যে নাক গলাতে এসেছিস কেন? শ্রবণ আগের চেয়ে বেশি রেগে তেড়ে এসে ছেলেটার গলা চেপে ধরে। হিসিয়ে বলে, শুয়োরের বাচ্চা, ও আমার ওয়াইফকে কিছু বলা আর করা তো অনেক দূরের কথা। ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ উপড়ে নেব। এই কুত্তার বাচ্চা কত বড় কলিজা! ও আমার ওয়াইফের গায়ে হাত তুলছে। দ্বিতীয়বার তোমাদেরকে আমার ওয়াইফের আশেপাশে দেখলে খুব শীঘ্রই আজরাইলের সাক্ষাৎ পাবি। কথাগুলো বলে ছেলেটাকে ছুঁড়ে ফেলে দূরে। হুঙ্কার ছেড়ে বলে, কোনো কুত্তার বাচ্চার কাছে ফোন আর ব্যাগ দ্রুত দে। একটি মেয়ে ফোন আর ব্যাগ নিয়ে এসে সোহার হাতে দিয়ে দ্রুত চলে যায়। নিচে পড়ে থাকা ছেলেটা গর্জন করে বলে, কুত্তার বাচ্চা, তোকে দেখে নেব আমি। শুয়োরের বাচ্চা, আর কত দেখবি? দেখে নে মন ভরে। তোর কোন কোন বাপকে দেখাতে চাস তাদেরও নিয়ে আছিস। এই দুনিয়ায় এখন এমন কারো জন্ম হয়নি যাকে এই শ্রবণ চৌধুরী ভয় পায়। শ্রবণ সোহার হাত ধরে সকলের দিকে একবার নজর বুলিয়ে বজ্রকণ্ঠে বলে, কোনোদিন কোনো ছেলে ওর দিকে তাকালে তার খবর আছে। আর কোনো কুত্তার বাচ্চা ওর গায়ে হাত তোলা তো দূর, ওকে ফুলের টোকা দিলে শরীরের সঙ্গে আর হাত থাকবে না ফুল ছোঁয়ার জন্য। কথাগুলো বলে সোয়াকে নিয়ে পার্কিংয়ের দিকে আগায়। সোয়া এখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। শ্রবণ নিজের ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ নিয়ে ভার্সিটি গেট বেরিয়ে আসে রাস্তায়। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওর বউকে মারবে, কাটবে, খুন করবে, কিন্তু বাইরের একটা মানুষও ওর বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবে না। গায়ে হাত তোলা তো অনেক দূরে। অল্প সময়ের মধ্যে গাড়ি বিশাল ভবনের পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহা গাড়ি থেকে নেমে দাঁড়ানো পর শ্রবণ গাড়ি পার্কিং করে ভিতর থেকে বেরিয়ে আসে। লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দুজন। আস্তে আস্তে সোহার কাছ থেকে রাস্তায় শুনে নিয়েছে পুরো কাহিনী। শ্রবণের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করে আছে এখনো। সোহাকে ওই শয়তানটা ছুঁয়ে এটা শুনে মাথায় আরও আগুন ধরে গেছে। চোখ বন্ধ করে রেখে বলে, যা গোসল করে আয়। সোহা হাতে ব্যাগ ফ্লোরে রেখে সোজা আলমারির দিকে এগিয়ে যায়।
কাঁদতে কাঁদতে মাথা ধরে গেছে। শ্রবণের চোখ মুখ দেখে এখন আরো ভয় করছে। বাইরের কোনো ছেলে ওকে ছুঁয়েছে এটা শোনার পর শ্রবণ এখনো ওকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক। কাপড় চোপড় বের করে নিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ ধপ করে বিছানায় বসে পড়ে, দু হাত খামচে ধরে নিজের মাথার চুল। ওই কুত্তার বাচ্চা হাতের কাছে আরেকবার পেলে ওর হাত ছিঁড়ে নেবে। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ এখনও আগের মতোই বসে আছে। ওর চোখে মুখের দিকে তাকানোর সাহস এখন হচ্ছে না সোহার। তখন ওদের মেরেছে, এখন ওকে মারতে পারে শ্রবণকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ভেজা কাপড় চোপড় নিয়ে ব্যালকনিতে চলে আসে। শুকনোগুলো তুলে নিয়ে ভেজাগুলো মেলে দেয়। রুমে ফিরে আসতেই দেখে শ্রবণ উদাম গায়ে দাঁড়িয়ে আছে টাওয়ালা দিয়ে। সোহা দ্রুত চুল থেকে তাওলা খুলে দিয়ে শ্রবণ তাওলা হাতে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, কফি নিয়ে আয়। সোহা রুম থেকে বের হয়ে যায়। শ্রবণ শাওয়ার সেরে নিচে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। সোহা বলা কথাগুলো এখনও কানে পাচ্ছে ওর। কুত্তার বাচ্চাকে সামনে পেলে সত্যি সত্যি মারবে আবার। শ্রবণ চৌধুরী ওয়াইফকে ছোঁয়ার স্বাদ মিটিয়ে দেবে চিরদিনের জন্য। রাগে ওর কপাল আর ঘাড়ে প্রত্যেকটা রগ ভেসে আছে। হাত মুষ্টিবদ্ধ করে রাখার কারণে হাতের রগগুলো ভেসে উঠেছে আবার। শ্রবণ কোনোদিন মেয়েদেরকে র্যাকিং করেন, সেই দিন প্রথম সোয়াকে র্যাকিং করার জন্য নিয়েছিল। আর এমন একটা ডেয়ার দিয়েছিল ওকে। শ্রবণ আগে থেকেই জানে সোহা মায়ের চরিত্র সম্পর্কে। ওর পুরোপুরি ধারণা ছিল সোহা মায়ের মতো হয়েছে। মা, খালা, নানি সবগুলো চরিত্র তো একই, ফুলের মতো পবিত্র। শ্রবণ ভেবেছিল সোহা ডেয়ার পূরণ করার জন্য ওর বন্ধুকে কিস করবে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে ওর বন্ধুকে কিস করার জন্য রাজি হয়নি। নাচতে বলল তাও রাজি হয়নি। শেষে কান ধরে উঠবস করেছিল। সেই দিন একটু হলেও সোহার প্রতি ওর ধারণা বদলেছিল, কিন্তু যখন সামাদ চৌধুরী কল করে এ ব্যাপারে বলেন তখনই ওর মস্তিষ্ক আগুন ধরে। আর সোহাকে কেলানোর ভূত ভর করে মাথায়। গোসল সেরে বেরিয়ে এসে দেখে সোহা কফি মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস না পরেই কফির মগ হাতে তুলে নেয়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো এখনও পানিতে টইটুম্বুর হয়ে আছে। কি খাবি এখন, যা রান্না কর। সোহা বেরিয়ে যায় রুম থেকে। শ্রবণ কফির মগ চুমুক দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ঘুরে ফিরে বরাবরই ওই শয়তানটার চেহারা চোখে ভাসছে আর শরীরে আগুন ধরছে। এখন হাতের কাছে পেলে কি যে করতো শ্রবণ নিজেও জানে না। ও মেনে নিতে পারছে না ওই ছেলে সোহার হাত ধরেছিল। প্রায় 1.5 ঘন্টা পর রুম থেকে বের হয় শ্রবণ। রাগ কিছুটা কমেছে এখন। রান্নাঘরে এসে দেখে সোহা পানিতে হাত ডুবিয়ে দাঁড়িয়ে আছে। কপালে ভুরু কুঁচকে বলে, রান্না হয়েছে? হ্যাঁ। তুমি গিয়ে বসো, আমি সব নিয়ে আসছি। পানি থেকে হাত তুলতেই হাতের জ্বালা বেড়ে যায়। হাত ঝাঁকাতে ঝাঁকাতে চুলার কাছে এসে দাঁড়ায় ভাতের পাতিল নামানোর জন্য। শ্রবণের কাছে এগিয়ে এসে হাতটা ধরে দেখতে দেখতে বলে, হাতে কি হয়েছে? কিছু না। কিছু হয়নি? তাহলে এভাবে ঝাঁকাচ্ছিস কেন? সোয়া চুপ করে থাকে। শ্রবণের হাত দিয়ে ভালোভাবে নজর দিয়ে বলে, হাত এমন লাল হয়েছে কেন? কি হয়েছে? কতক্ষণ ধরে হাত ভিজিয়ে রেখেছিস? হাত জ্বলছে? মরিচ ধরার জন্য। শ্রবণ হাতের দিকে তাকিয়ে আছে। সোহার হাতের আঙ্গুলগুলো কাঁপছে। অনেকক্ষণ ধরে বোধহয় পানিতে হাত ডুবিয়ে রেখেছে। হাতের চামড়া কুঁচকে গেছে, লাল হয়ে গেছে পুরো হাত। প্রত্যেক দিন রান্নার সময় এমন হয়। মাথা নাড়ে সোহা। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থাকে। যন্ত্রণায় সোহার চোখ মুখ কাতর দেখাচ্ছে, চোখ দুটো টলমল করছে। শ্রবণ সোহাকে টেনে এনে আবার সিল্কের পাশে দাঁড় করায়। পানিতে হাত ডুবে দিয়ে ফ্রিজ থেকে আইস কিউব বের করে নিয়ে আসে। আইস কিউব বাটি পানিতে দিতেই সোহা বলে, আর লাগবে না, তুমি গিয়ে টেবিলে বসো, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। চুপচাপ থাক। সোহার পানিতে হাত ডুবে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন শ্রবণ সব সময় ওকে কষ্ট দিতে, যন্ত্রণা দিতে মুখিয়ে থাকে। আজ ওর যন্ত্রণা কমানোর চেষ্টা করছে শ্রবণ।
চোখ মুখ গম্ভীর দেখে অনুমান করার সাধ্য কারণে ও কি ভাবছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন।